হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা। আজকে আমাদের আলোচনার বিষয় টেন্স, অর্থাৎ ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক টেন্স। এই টেন্সকে দ্য সোল অফ ইংলিশ গ্রামার বলা হয়, কারণ টেন্স যত ভালো করে তোমরা বুঝবে এবং শিখবে, ভবিষ্যতে রাইটিং লিখতে গিয়ে বা যে কোনো সেন্টেন্স ফর্ম করতে গেলে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে চলো জেনে নেওয়া যাক যে টেন্স কী। টেন্স কথার অর্থ হচ্ছে কাল বা সময়। এ টেন্স ডেমনস্ট্রেট এ ভার্ব ইন এ সেন্টেন্স। একটি সেন্টেন্সে বা একটি বাক্যে ভার্বটা কোন সময় হচ্ছে সেটাকে বুঝতে সাহায্য করে টেন্স। এই টেন্সকে প্রাইমারিলি তিনটি ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এই তিনটি কালের একটা করে উদাহরণ দিলে সবচেয়ে বুঝতে সুবিধা হবে। দেখো, যেমন টুডে অর্থাৎ আজ। আজ আমরা যে কাজটা করছি সেই কাজগুলো সব এই প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। আবার ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। গতকালে যে কাজগুলো আমরা করে ফেলেছি সেই কাজগুলো আমাদের পাস্ট টেন্সের মধ্যে। আবার টুমরো বা আগামীকাল। এই আগামীকালে যে কাজগুলো আমরা করব, অর্থাৎ যে কাজগুলো আমাদের এখনো পর্যন্ত হয়নি, যে কাজগুলো আমরা আগামীকাল করব, সেই কাজগুলো সব ফিউচার টেন্সের মধ্যে পড়ে। তাহলে প্রেজেন্ট টেন্স কোনগুলো? যে কাজগুলো আমরা বর্তমানে করি বা করছি, এই রকম কোনো কাজের বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। পাস্ট টেন্স হচ্ছে যে কাজগুলো আমরা অতীতে করেছি বা পূর্বে যে কাজগুলো আমাদের করা হয়ে গেছে সেই কাজগুলোর বর্ণনা দিতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। এবং যে কাজগুলো আমাদের এখনো পর্যন্ত করা হয়নি, ভবিষ্যতে করব, সেই রকম কোনো কাজে ডেমনস্ট্রেট দিতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করি। এই তিন ধরনের টেন্সকেই চারটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিন ধরনের টেন্সকেই, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই রকমভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রেও পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সের ক্ষেত্রেও তাই, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা এই 12টি টেন্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো প্রথমে দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে বা কখন আমরা বুঝবো যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে? যে কাজগুলো আমাদের নিত্যদিন করতে হয়, রোজকার জীবনে যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলোকে বর্ণনা দিতে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন ইউ গো টু স্কুল, তোমরা স্কুলে যাও। ইউ গো টু প্লে, তোমরা খেলতে যাও। ইউ রিড বুকস, তোমরা বই পড়ো। বা ইউ ওয়াচ টিভি, তোমরা টিভি দেখো। এগুলো তোমাদের প্রতিদিনের কাজ। এই কাজগুলো বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। আরেকটি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয় আমাদের বর্তমান অভ্যাসকে বোঝাতে। আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। যেমন ফাদার ড্রিঙ্কস এ কাপ অফ টি অন এভরি মর্নিং। প্রত্যেক দিন সকালবেলা বাবা 1 কাপ করে চা পান করে। এটা বাবার প্রতিদিনের অভ্যাস, তাই এই অভ্যাসটাকে বর্ণনা করতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। আরও একটি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়, সেটা হলো চিরন্তন সত্য এবং আচরণগত সত্য বা অভ্যাসগত সত্যের ক্ষেত্রে, যেটাকে ইংরেজিতে বলে হ্যাবিচুয়াল ট্রুথ এবং ইউনিভার্সাল ট্রুথ। যেমন একটা উদাহরণ দেখো, দ্য সান গিভস আস লাইট। সূর্য আমাদের আলো দেয়। এইটা হচ্ছে চিরন্তন সত্য, অর্থাৎ এই সত্য কখনোই বদলায় না, সময়ের সাথে কখনোই এই সত্য কিন্তু বদলায় না। কিংবা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আবার দ্য আর্থ ইজ বিগার দ্যান মার্কিউরি। এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে চিরন্তন সত্যের উদাহরণ। এগুলো কিন্তু কখনোই বদলায় না। আর কিছু হ্যাবিচুয়াল ট্রুথ আছে, যেমন মাই গ্র্যান্ডমাদার রিডস দ্য গীতা এভরিডে। আমার ঠাকুমা প্রতিদিন গীতা পড়ে। তাহলে এটা আমার ঠাকুমার বর্তমান অভ্যাস। এই অভ্যাসকে বর্ণনা করতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় তোমরা দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে। সাবজেক্ট হিসাবে নাউন অথবা প্রোনাউন ব্যবহার করা হয়। সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী মেন ভার্ব,
বা বি ভার্ব ব্যবহার করা হয়। যদি সেন্টেন্সে মেন ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সে বি ভার্বটাই মেন ভার্বের কাজ করে এবং তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। এবার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের শেষে, মেনশন দ্যাট, মেন ভার্বের শেষে, নট বি ভার্ব, মেন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে মেন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে। তাহলে যখন হবে তাহলে মেন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়ে যায়। এবার এটা তো গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। এবার যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয়, যদি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি মেন ভার্ব থাকে, যদি বি ভার্ব না থাকে, সেন্টেন্সে যদি মেন ভার্ব থাকে তাহলে আমাদের একটা ডু ভার্ব আনতে হবে। অন্য বাকি সমস্ত এর ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডু নট ব্যবহার করব এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই শুধুমাত্র আমরা ডাজ নট ব্যবহার করব। ঠিক আছে? এবং সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে, যদি মেন ভার্বের জায়গায় বি ভার্বটাই মেন ভার্বের কাজ করে তাহলে ওই বি ভার্বের সাথেই নটটা আমরা বসিয়ে দেব। যেমন এখানে দেখো যে আই প্লে ফুটবল, এখানে দেখো এই আই প্লে ফুটবল এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। এখানে এটাকে যদি আমাদের নেগেটিভ সেন্টেন্সে করতে বলা হয় তাহলে আমরা কি করব? আই ডু নট প্লে ফুটবল। ঠিক আছে? এবার এখানে যদি যেমন যদি থাকে হি ইজ এ গুড বয়, এখানে দেখো ইজটাই মেন ভার্বের কাজ করছে। আবার যদি এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয় তাহলে আমরা কি করব? যে হি ইজ নট এ গুড বয়, সে একটি ভালো ছেলে নয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ বা সেন্টেন্সের স্ট্রাকচার। এবার দেখে নাও যে কোন কোন অ্যাডভার্ব বা কোন কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। সাধারণত অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেলি, নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, সামটাইমস, অফেন, রেয়ারলি, ফ্রিকুয়েন্টলি, নাউএডেজ এবং ন্যাচারালি এই ধরনের শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে অনেক সময় সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। এবার আমরা চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার অপর নাম প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, অর্থাৎ যে কাজটা আমাদের চলছে এই রকম কোনো কাজে বর্ণনা দিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যে কাজগুলো আমরা করছি, এখন করছি, বর্তমানে যে কাজগুলো করা আমাদের এখনো পর্যন্ত শেষ হয়নি সেই রকম কোনো কাজে বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আই অ্যাম টিচিং নাও, আমি এখন তোমাদের পড়াচ্ছি। এই কাজটা আমরা এই বর্তমানে এখনও করছি, আমার কাজটা করা শেষ হয়নি, সেই কাজে বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ দেখো, যেমন হি ইজ প্লেয়িং ফুটবল, সে এখন ফুটবল খেলছে, অর্থাৎ খেলছে বা খেলিতেছে। এই বাংলা ক্রিয়াপদের শেষে যখন তেছো, তেছি, তেছে থাকে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এখানে দেখো যে সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, প্রথমে সাবজেক্টের পর এখানে একটা বি ভার্ব ব্যবহৃত হয়েছে এবং বি ভার্ব এবং তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ঠিক একই রকমভাবে আরও একটা দেখো যে দে আর ওয়াচিং টিভি, তারা এখন টিভি দেখছে বা টিভি দেখিতেছে। এই তেছো, তেছি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচারটা একবার দেখে নাও। প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্টের পর বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর। আই এর পর শুধুমাত্র অ্যাম বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে শুধুমাত্র ইজ বসে, বাকি সব ক্ষেত্রে আমরা আর বসাতে পারি। এবং তারপর মেন ভার্বের সাথে আইএনজি বসে এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। সেন্টেন্সে যদি নাও, কন্টিনিউয়ালি, পারপেচুয়ালি, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, রাইট নাও, দিস সিজন, দিস ইয়ার, ফর এভার এই ধরনের অ্যাডভার্ব বা এই ধরনের শব্দ থাকে তাহলে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এবার আমরা চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? যে কাজগুলো আমাদের এই মাত্র করা শেষ হয়েছে কিন্তু যে কাজের ফলটা আমরা ভোগ করে চলেছি সেই কাজগুলো বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, অর্থাৎ তাদের খেলা এই মাত্র শেষ হয়েছে।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু নির্দিষ্ট কোনো টাইমের উল্লেখ করা থাকে না। আবার হি হ্যাজ গান টু দিল্লি, তারা দিল্লিতে গিয়েছে, দিল্লিতে গেছে কিন্তু ওখান থেকে এখনও ফেরেনি, অর্থাৎ কাজটা সবেমাত্র করেছে, এখনও কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আরও একটি ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে কাজগুলো আমরা পূর্বে অনেকবার করেছি এবং ভবিষ্যতেও বা বর্তমানেও করার সম্ভাবনা অনেক আছে, সেই কাজগুলো বর্ণনা দিতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন আই হ্যাভ রিড দ্য বুক মেনি টাইমস, আমি এই বইটা অনেকবার পড়েছি, অর্থাৎ যে ন্যারেটর বা যে সাবজেক্ট সে বইটা অনেকবার আগেও পড়েছে, পূর্বে পড়েছে, পাস্ট টেন্সে পড়েছে, কিন্তু বইটা সে ভবিষ্যতে বা বর্তমানেও পড়তে পারে, তাই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? প্রথমে সাবজেক্ট বসে এবং তারপর হ্যাজ বা হ্যাভ বসে। হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই হ্যাজ ব্যবহার করা হয় এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, যেমন গো ওয়েন্ট গান, এই গানটি, বা ডু ডিড ডান, এই ডান, এই গান ডান, এইগুলো ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স চেনার নিয়ম হলো, যদি বাংলা ক্রিয়াপদের শেষে আছো, আছে বা আছি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যেমন একটা উদাহরণ এখানে আমি প্রথমেই বললাম, দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে বা খেলিয়াছে। আবার হি হ্যাজ গান টু দিল্লি, তারা দিল্লিতে গেছে বা গিয়াছে। এই আছো বা আছি বাংলা ক্রিয়াপদের শেষে থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বা সেন্টেন্সে, ইংরেজি সেন্টেন্সে যদি জাস্ট, অলরেডি, ইয়েট, নাও, এভার, লেটলি, রিসেন্টলি এই ধরনের ওয়ার্ড থাকে তাহলে সেন্টেন্সই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এবার আমরা চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়? যে কাজগুলো আমরা পূর্বে শুরু করেছি বা অনেকক্ষণ আগে শুরু করেছি কিন্তু যে কাজগুলো আমাদের এখনও পর্যন্ত চলছে, অতীতে শুরু করলেও কাজটা কিন্তু এখনও পর্যন্ত চলছে, এই রকম কোনো কাজে বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইমের উল্লেখ থাকে, একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট কালের উল্লেখ থাকে, তবে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে গণ্য করা হয়। যেমন হি হ্যাজ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স, এখানে দেখো এই 2 আওয়ার্স এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আবার এখানে দেখো দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এখানে প্রথমটার মানে হচ্ছে হি হ্যাজ বিন রিডিং বুকস, সে বইটা পড়ছে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বই পড়ছে, অর্থাৎ 2 ঘন্টা আগে সে পড়া শুরু করেছিল, এখনও পর্যন্ত সে পড়ে চলেছে। এখানে দেখো 2 ঘন্টা একদম নির্দিষ্ট টাইম বলে দিয়েছে, তাই জন্য এটা পয়েন্ট অফ টাইম বলেছে এবং পয়েন্ট অফ টাইমের আগে বেশিরভাগ সময় ফর ব্যবহার করা হয়। এবং তারপরের সেন্টেন্সটি আছে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, তারা সকাল থেকে ফুটবল খেলছে, অর্থাৎ খেলা শুরু করেছিল সকালবেলা কিন্তু এখনও পর্যন্ত তাদের খেলা শেষ হয়নি। এখানে দেখো মর্নিং বলেছে, অর্থাৎ সকালবেলা, একটা পিরিয়ড অফ টাইম, নট পয়েন্ট অফ টাইম। সকালবেলা কখন শুরু করেছিল সেটা কিন্তু একবার উল্লেখ করেনি, তাই এর আগে, এই পিরিয়ড অফ টাইমের আগে আমরা বেশিরভাগ সিন্স ইউজ করি। সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা তোমরা একবার দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ বসে। আমরা আগেই বলেছি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে এবং তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। এবং এটা তো গেলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে এই হ্যাভ বা হ্যাজের পাশে আমরা নট ব্যবহার করলেই সেটা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা চলে আসি পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে। পাস্ট ইনডেফিনাইট টেন্স কখন ব্যবহার করা হয়? পূর্বে যে কাজগুলো আমরা করে এসেছি সেই কাজগুলোর বর্ণনা করতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ যাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। সেই কাজগুলোর বর্ণনা দিতে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি।
আরও একটি ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয় পূর্বের কোনো অবস্থাকে বোঝাতে, সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। যেমন গান্ধীজি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট, গান্ধীজি ছিলেন একজন মহান দেশপ্রেমী। তাহলে এটা গান্ধীজির একটা অতীতের অবস্থা ছিল বা অতীতের একটা কাজ ছিল, সেই অবস্থাকে বোঝাতে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। আবার রবীন্দ্রনাথ টেগোর ফাউন্ডেড বিশ্বভারতী, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী স্থাপন করেছিলেন, এটা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন আগে কাজটা করে ফেলেছিলেন, তাই এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলে ধরা হয়। বা নেতাজি ফর্মড আজাদ হিন্দ ফৌজ, নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। বা আই ওয়েন্ট টু স্কুল অন টাইম, আমি ঠিক সময়ে স্কুলে যেতাম, অর্থাৎ কাজটা আমি আগে করতাম এখন আর করি না, এই রকম কোনো কাজে বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। পাস্ট ইনডেফিনাইট টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় সেটা একবার দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম অফ ভার্ব বসে, ভার্বের সেকেন্ড ফর্ম বসে, অর্থাৎ ডু ডিড ডান, এই ডিডটা এখানে বসবে। গো ওয়েন্ট গান, এই গো ওয়েন্টটা বসবে এখানে, সরি। তাহলে সাবজেক্টের পর সেন্টেন্সে ভার্ব ফর্ম, সেন্টেন্সের ভার্বের সেকেন্ড ফর্মটা বসে এবং তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডিড নট বসে, সেন্টেন্সে যদি মেইন ভার্ব থাকে তাহলে ডিড নট, আর যদি সেন্টেন্সে বি ভার্ব থাকে তাহলে ওই বি ভার্বটার সাথেই আমরা নট যোগ করে দিই। এবার আমরা চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় যখন পূর্বে কোনো কাজ কিছুক্ষণ ধরে করছিলাম, অতীতে বা পূর্বে কোনো কাজ আমরা কিছুক্ষণ ধরে করছিলাম, এই রকম কোনো কাজে বর্ণনা দিতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং এ সং, মেয়েটি একটা গান গাইছিল, অর্থাৎ কিছুক্ষণ ধরে কাজটা চলছিল, তাই এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। দে ওয়ার রিডিং বুকস, তারা বই পড়িতেছিল বা পড়ছিল, এই তেছিলে যদি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে ধরা হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় সেটা একবার দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার ব্যবহৃত হয়, এবং যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে এর পাশে নটটা যোগ হয়ে যায়, আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে শুধুমাত্র ওয়াজ বা ওয়্যার বসে, এবং তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। এবার আমরা চলে আসি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? যদি সেন্টেন্সে দুটো কাজ থাকে এবং দুটো কাজই অতীতে হয়ে থাকে, সেন্টেন্সে যদি দুটো কাজ থাকে এবং দুটো কাজই অতীতে বা পূর্বে হয়ে থাকে, তাহলে যে কাজটি অতীতে প্রথমে হয়েছিল সেই কাজটি বর্ণনা দিতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? আগে রোগী মারা গিয়েছিল, তারপর ডাক্তার এসেছিল। তাহলে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই অংশে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, এবং বাকি অংশটা বাকি যে কাজটা সেটা সবসময় পাস্ট ইনডেফিনাইট টেন্সে হয়। তাহলে যে কাজ অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয়েছিল সেই কাজটাকে ডেমনস্ট্রেট করতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, এবং বাকি যে অন্য যে কাজটা সেটা সবসময় পাস্ট ইনডেফিনাইটসে হয়। আরও একটি উদাহরণ দেখো, স্টুডেন্ট হ্যাড স্টপড টকিং, এখানে আসবে স্টুডেন্ট, হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্ট হ্যাড স্টপ টকিং বিফোর টিচার কেম, শিক্ষক আসার আগে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা কথা বলা থামিয়ে দিয়েছিল। এখানে দেখো যে হ্যাড স্টপড, এখানে অলরেডি হ্যাড স্টপড মানে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে ফেলেছি, কারণ এই কাজটা প্রথমে হয়েছিল, তারপর টিচার এসেছিল। এই কাজটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে এবং এই কাজটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় সেটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাড, এবং তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম বসে, এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়।
এবার যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে এই হ্যাডের সাথেই নট যোগ হয়ে যায়। এবার আমরা চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটা অর্থাৎ প্রথম কাজটি যদি দ্বিতীয় কাজের আগে কিছুক্ষণ ধরে চলতে থাকে, এই রকম কোনো কাজের বর্ণনা দিতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন হি হ্যাড বিন লিভিং হিয়ার ফর 4 years, সে এখানে 4 বছর ধরে ছিল, অর্থাৎ এই কাজটা কিছুক্ষণ ব্যাপী বা কিছু সময় ব্যাপী চলেছিল, সেই রকম কাজের বর্ণনা দিতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আবার সুজাতা হ্যাড বিন লার্নিং গিটার সিন্স 2015, সুজাতা 2015 সাল থেকে গিটার চালানো শিখছিল, তাহলে সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে ও শিখছিল কিছুক্ষণ ধরে বা কিছু সময় ধরে শিখছিল, তাই এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার হয় প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন ব্যবহার করা হয় এবং তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। সবসময় দেখবে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমের উল্লেখ করা থাকে, একটা সময়ের উল্লেখ করা থাকে সবসময়, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা চলে আসি ফিউচার টেন্সে। প্রথমে আমরা জেনে নেব যে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স কখন ব্যবহার করা হয়। যে কাজগুলো আমাদের এখনো পর্যন্ত করা হয়নি, যে কাজগুলো আমরা ভবিষ্যতে করব, এই রকম কোনো কাজের বর্ণনা দিতে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। যেমন হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে, অর্থাৎ এখনো পর্যন্ত যায়নি, আগামীকাল বা একটু পরে, কখন যাবে কিছু বলেনি, কিন্তু পরে যাবে, এখনও কাজটা করেনি, ভবিষ্যতে করবে, এই রকম কোনো কাজের বর্ণনা দিতে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। আবার আই শ্যাল বাই এ নিউ ব্যাগ, আমি একটা নতুন ব্যাগ কিনবো, কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে, এই রকম কোনো কাজের বর্ণনা দিতে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। ফিউচার ইনডেফিনাইট টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার হয় প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল বসে। শ্যাল এবং উইল কোথায় বসে? শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রেই শ্যাল ব্যবহার করা হয় এবং বাকি সব ক্ষেত্রে উইল বসে। তার মানে আই এবং উইয়ের পর শুধু শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। এবার সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসে, তারপর মেন ভার্ব বসে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে এবং তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। এবার আমরা চলে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে হবে, এই রকম কোনো কাজে বর্ণনা দিতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন দে উইল বি প্লেয়িং ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলা খেলবে, অর্থাৎ কিছু সময়ব্যাপী তারা খেলতে থাকবে, এই রকম কোনো কাজে বর্ণনা দিতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আবার উই উইল বি কামিং নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে আসব বা আসিতে থাকিব, এই রকম তারা বিকেলবেলা খেলিতে থাকিবে, এই করিতে থাকিবে, খেলিতে থাকিবে, এই রকম যদি বাংলা ক্রিয়াপদ থাকে তাহলে সেটা অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট হিসেবে যেমন নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয় তেমন হয়। তারপর শ্যাল বি অথবা উইল বি বসে, আমরা আগে আলোচনা করলাম যে শ্যাল এবং উইল কোথায় কখন বসে। তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। এবার আমরা আসি ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? যখন ভবিষ্যতে কোনো কাজের পূর্বে বা কোনো সময়ের পূর্বে কোনো একটি কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই রকম কোনো কাজের বর্ণনা দিতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন হি উইল হ্যাভ স্লেপ্ট বিফোর আই কেম, আমি আসার আগে সে ঘুমিয়ে পড়ে থাকবে,
মানে কোনো কাজ করার আগে, ভবিষ্যতে কোনো কাজ করার আগে যদি কোনো কাজ শেষ করার বা কোনো কাজ করার প্রতিশ্রুতির কথা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন এখানে দেখো, ভবিষ্যতে একটি কাজ হবে, আমি আসব, তার আগে সে ঘুমিয়ে যাবে, আমি আসার আগে সে ঘুমিয়ে যাবে, এই কাজটিকে বর্ণনা করতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। আবার আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল অন মন্ডে, সোমবারের আগে আমি ফুটবল খেলতে থাকবো। সোমবারের পর সে আর হয়তো খেলবে না, কিন্তু সোমবারের আগে আমি ফুটবল খেলতে থাকবো। তাই এই অংশটাই হলো ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর শ্যাল এবং উইল বসে, তারপর হ্যাভ বসে, অলওয়েজ হ্যাভ, এখানে হ্যাজের কোনো স্থান নেই, অলওয়েজ হ্যাভ বসে। তারপর পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের থার্ড ফর্মটা বসে, এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। এবার আমরা চলে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশ গ্রামারে এই টেন্সটি বা এই ভাগটি টেন্সের খুব একটা ব্যবহার করা না হলেও তোমরা জেনে রাখো। ফিউচার পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? ভবিষ্যতে কোনো কাজ কিছু সময়ব্যাপী চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ, কোনো কাজের আগে কোনো কাজ কিছু সময় ব্যাপী চলতে থাকবে, এই রকম কোনো কাজের বর্ণনা দিতে বা এই রকম কোনো কাজকে ডেমনস্ট্রেট করতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন আই শ্যাল হ্যাভ বিন টিচিং ফর 10 years নেক্সট জুন, আগামী জুন মাস থেকে আমি 10 বছর ধরে পড়াবো, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের পর থেকে উনি পড়ানো শুরু করবেন। এই রকম কাজে বর্ণনা দিতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আবার দে উইল হ্যাভ বিন লিভিং কলকাতা ফ্রম নেক্সট ইয়ার, আগামী বছর থেকে তারা কলকাতায় থাকতে শুরু করবে, অর্থাৎ কাজটা কিছু দিনব্যাপী বা কিছু সময়ব্যাপী চলবে। এই রকম কোনো কাজে বর্ণনা দিতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় তোমরা জেনে নাও। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর শ্যাল অথবা উইল ব্যবহার করা হয়, তারপর হ্যাভ বিন এবং তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। তাহলে এই গেল ওভারঅল টেন্সের ডিসকাশন। তাহলে টেন্সকে আমরা কি জানলাম? টেন্সকে প্রাইমারিলি 3টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং এই 3 ধরনের টেন্সকেই আবার 4টি ভাগে ভাগ করা হয়, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টি ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। চলো তাহলে আরেকবার দেখে নেওয়া যাক যে আমরা কি আলোচনা করলাম। ধরো এখানে সাবজেক্ট হিসাবে সাবজেক্ট যদি আমি আই নিই এবং ভার্ব যদি আমি ডু নিই, তাহলে এই 12টি টেন্সে আমরা 12টি সেন্টেন্স তৈরি করব। দেখো আমি লিখেছি আই ডু, আমি করি, এটা কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আবার আই অ্যাম ডুইং, আমি করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আই হ্যাভ ডান, আমি করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার আই হ্যাভ বিন ডুইং, আমি এটা করছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটি নির্দিষ্ট সময় ধরে করছি, 2 ঘন্টা ধরে বা সকাল থেকে নির্দিষ্ট সময় ধরে আমি করছি। আবার আই ডিড, আমি করেছিলাম, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট। আবার আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। আবার আই হ্যাভ ডান, মানে আমি করেছিলাম, কোনো কিছুর আগে আমি এটা করেছিলাম, তাহলে এটা পাস্ট পারফেক্ট। আবার আই হ্যাড বিন ডুইং, আমি করেছিলাম নির্দিষ্ট কোনো সময় ধরে, অতীতে কোনো নির্দিষ্ট সময় ধরে আমি এই কাজটি করেছিলাম, সেই রকম কাজে বর্ণনা দিতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আবার আমি করব, আই শ্যাল ডু, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। আবার আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকব বা করিতে থাকিব, এটা ফিউচার কন্টিনিউয়াস। আই শ্যাল হ্যাভ ডান, আমি করে থাকব, এটা ফিউচার পারফেক্ট। এবং আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকব কিছু সময় ধরে, তাহলে এটা ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস। এই রকম আমি কিছু তোমাদের টাস্ক দিচ্ছি। সাবজেক্ট তোমরা উই, হি, দে বা যে কোনো নাউন নাও এবং ভার্ব হিসাবে প্লে, গো, রিড এবং স্লিপ নাও। বাড়িতে এই 12টি সেন্টেন্স তৈরি করা শেখো, ঠিক আছে? এবার আমরা চলে যাই নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো তোমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে যে ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ একটি টেন্সের সেন্টেন্স দেওয়া আছে এবং ওই সেন্টেন্সটিকে অন্য একটি টেন্সে পরিণত করো। এই রকম তোমাদের পরীক্ষা মাঝে মাঝেই আসে। তাহলে সেগুলো তোমরা কিভাবে করবে? দেখো এখানে আছে দে হ্যাভ প্লেড ফুটবল, দে হ্যাভ প্লেড ফুটবল। তাহলে হ্যাভ আছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম করা আছে। তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমাদের বলেছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে চেঞ্জ করতে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের রুল বা স্ট্রাকচার কেমন হয়? প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর মেন ভার্ব বসে এবং মেন ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তবেই একমাত্র মেন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয় তাহলে এখানে কি আছে দেখো, সাবজেক্ট হিসাবে আমাদের আছে দে। দে যেহেতু কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই আমরা এখানে শুধুমাত্র প্লে লিখব, দে প্লে ফুটবল। এবার আমরা চলে আসি কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর বি ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী এবং তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে প্রথমে সাবজেক্ট বসাও দে, তারপর সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, তাহলে আর বসে। আমরা আগেই বলেছি শুধুমাত্র আই এর পাশে এম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে ইজ, বাকি সব ক্ষেত্রে আর ব্যবহার করা হয়। তাহলে দে আর, এখানে দেখো প্লে মেন ভার্ব আছে, তার সাথে আমরা আইএনজি যোগ করব, প্লেইং ফুটবল। দেখো নেক্সট সেন্টেন্সটি আছে মাই ফাদার গোজ টু মার্কেট। এখানে দেখো মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তাই জন্য মেন ভার্বের শেষে ইএস যোগ হয়েছে। তাহলে এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্সটিকে আমাদের এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে আমরা আগে সাবজেক্টে লিখে নিই যে মাই ফাদার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয় আমরা আগে সেন্টেন্সটাও দেখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাতে হয়। যেহেতু এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এখানে ইজ ব্যবহার করব এবং তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে গোয়িং করব, গোয়িং টু মার্কেট। নেক্সট সেন্টেন্সটি হবে পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ বসে সাবজেক্ট অনুযায়ী। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্টটি তাই তার পাশে হ্যাজ ব্যবহার করা হবে। তারপর হ্যাজ লিখলাম এবং তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করা হয়। তাহলে গোটা তখন গান হয়ে যাবে, জিওএনি, গান টু মার্কেট। এবার চলে আসি আমরা নেক্সট সেন্টেন্সে। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে দেখো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই মেন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে। এখানে এস যোগ হয়েছে তাই এটি আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্সটিকে একবার পাস্ট ইনডেফিনাইটে চেঞ্জ করতে হবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখি যে প্রথমে সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পর পাস্ট ইনডেফিনাইট টেন্সের কি নিয়ম, সাবজেক্টের পর মেন ভার্বের মেন যে ভার্ব আছে তার পাস্ট ফর্মটা বসবে। তাহলে রিড তখন রিডই থাকে, রিডের পাস্ট ফর্ম কিন্তু বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কিন্তু একই, রিডে চেঞ্জ হয় না। তাহলে হি রিড এ বুক।
এবং এটা যদি কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হয় তাহলে প্রথমে হি বসবে সাবজেক্ট হিসেবে, তারপর তার পাশে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ বসলো, এবং এই মেন ভার্বের শেষে আইএনজি যোগ হবে এবং তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্টই বসে যাবে। এবার চলে আসি আমাদের নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স আছে উই ডু দ্য হোমওয়ার্ক, আমরা বাড়ির কাজ করি। এটাকে একবার ফিউচার ইনডেফিনাইটে চেঞ্জ করতে হবে, একবার পাস্ট ইনডেফিনাইটে চেঞ্জ করতে হবে। এখানে এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে উই ফিউচার ইনডেফিনাইট টেন্সের কি নিয়ম? প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল বসে। এখানে আমরা আগেই আলোচনা করেছি যে ফার্স্ট পারসন আই আর উইয়ের পাশে শুধুমাত্র শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তাহলে উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই এই ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব। উই শ্যাল, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্মটা বসে, দ্য উই শ্যাল ডু দ্য হোমওয়ার্ক। দেন আমাদের চেঞ্জ করতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে পাস্ট ইনডেফিনাইটে প্রথমে সাবজেক্ট, তারপর মেন ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে। মেন ভার্বের সেকেন্ড ফর্ম কোনটি? এখানে কি আছে? ডুড, ডু আছে। তাহলে আমরা কি লিখব? ডিড। তাহলে উই ডিড দ্য হোমওয়ার্ক। তাহলে লাস্ট সেন্টেন্সটা আসো, আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। তাহলে এটাকে একবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে, একটা চেঞ্জ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আই ফিনিশ মাই ওয়ার্ক, এখানে দেখো সাবজেক্ট, সাবজেক্টের পর শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা, ভার্বের প্রেজেন্ট ফর্মটা দেওয়া আছে। তাহলে আমরা বুঝতেই পারছি এটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থেকে আমাদের এটা চেঞ্জ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে। তাহলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাশ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে আমরা এখানে হ্যাভ লিখলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, এখানে আছে ফিনিশড, কিন্তু থার্ড ফর্ম হবে ফিনিশড, এবং ফিনিশড মাই ওয়ার্ক, শেষে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তারপর আমরা চলে আসি কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, যেহেতু আই আছে তারপর অ্যাম বসে, এবং তারপর ফিনিশিং হয়, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ফিনিশিং মাই ওয়ার্ক। তাহলে আজকে টেন্স সম্পর্কে তোমরা অনেকটাই জানলে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কিংবা আমি যে টাস্কটা দিয়েছি তোমাদের হোম টাস্ক, সেটা করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের আস্ক মি পোর্টালে যোগাযোগ করতে পারো। দেখতে থাকো আমাদের বঙ্গশিক্ষা অ্যাপ।